সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অফিসের কাজকর্ম দেখতে আচমকাই হাজির রাজগঞ্জের বিডিও। সময় মতো কেন অফিসে উপস্থিত নেই কর্মীরা, দিলেন ধমক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে জলপাইগুড়িতে দেওয়াল লিখন সহ একাধিক কর্মসূচির উদ্যোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল অফিসের কাজকর্ম দেখতে আচমকাই হাজির হলেন রাজগঞ্জের বিডিও। সময় মতো কেন অফিসে উপস্থিত নেই কর্মীরা, দিলেন ধমকও। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে কাজকর্ম দেখতে হঠাৎই পরিদর্শনে আসেন রাজগঞ্জের দাবাং বিডিও প্রশান্ত বর্মন। মঙ্গলবার ১১টার সময় তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে এসে দেখেন প্রধান সহ কোনো স্টাফই অফিসে আসেননি। প্রায় ১২টার সময় অফিসে আসতে দেখা যায় এক কর্মীকে। তিনি জানতে চান দেরিতে কেন অফিস খোলেন। রাজগঞ্জের বিডিও জানান, সামনে লোকসভা নির্বাচন, এ নিয়ে খুবই ব্যস্ত আছি। এই সুযোগে গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীরা সময় মতো আসছেন না। যতদিন রাজগঞ্জের বিডিও হিসাবে আছি এমন কখনোই হতে দেব না। সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে, সকল কর্মীদের সমস্ত রকমের পরিষেবা পৌঁছে দিতে হবে। যদিও ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন আউটে আছেন এবং প্রধান শারীরিকভাবে অসুস্থ, তবুও যারা দায়িত্বে আছেন তাদের সাধারণ মানুষ যাতে পরিষেবা দেওয়ার জন্য পান সেদিকে নজর রাখা দরকার। পাশাপাশি তিনি আরও জানান, ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের কোনো নাগরিক যদি লিখিত কমপ্লেন করেন তাহলে কর্মচারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে আমি রাজগঞ্জে আসার পর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সঠিক সময়ে কর্তব্যরত কর্মচারীরা আসছেন কি না, এবং একটা যেটা লক্ষ্য যে নাগরিককে পরিষেবা দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে, এবং তারা সেই পরিষেবাগুলো পাচ্ছে কিনা সেটা আমার দেখা খুব জরুরি, যেহেতু আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাই আপনাকে আজকে আমি ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে এসেছি। এখানে কিছু স্টাফ, আপনারা জানেন স্টাফ শর্টেজ রয়েছে, কিছু স্টাফ আমাদের অডিটে গেছেন কলকাতা, কিন্তু এখানে যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের তো সঠিক সময় অফিসটা খুলে পাবলিক সার্ভিস দেওয়া দরকার, কিন্তু তারা আসেননি সঠিক সময়। আমি এসে ভিজিট করে দেখলাম তারা আসেননি। তারা নানান অজুহাত দেখাচ্ছেন। হ্যাঁ, কেউ বলছেন আমি বাথরুমে গেছি, কেউ বলছেন আমি এসেছিলাম এদিকে। এসব অজুহাত চলবে না, এবং আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা গ্রহণ করব। এবং এখানকার কিছু নাগরিকদের কাছ থেকে কিছু কমপ্লেন পেয়েছি যে তারা সঠিকভাবে সার্ভিসগুলো পাচ্ছে না, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই লিখিত কমপ্লেন আমার কাছে যদি চলে আসে আমি অবশ্যই এই কর্মচারীদের এগেনস্টে ব্যবস্থা করব। শোকজ তো ওটা হবেই, শুধু শোকজ করলে তো আর সমস্যার সমাধান হলো না। শোকজের থেকে আরও আমাদের গভর্নমেন্ট রুলে যা সার্ভিস মানে শাস্তির ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো আমরা নেব। আজকে আপনি এসেও দেখলেন যে কেউ, আমি দীর্ঘদিন যাবৎ অভিযোগগুলো পাচ্ছিলাম, কারণ আপনারা জানেন যেহেতু সামনে ইলেকশন, আমরা ইলেকশনের ব্যস্ততা থাকার কারণে তারা একটা সরলতার সুযোগ নিয়েছে এই সরকারি কর্মচারীরা। কিন্তু এটা কখনোই আমি রাজগঞ্জ ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে নাগরিকের পরিষেবা ব্যাহত হবে এটা কখনোই মেনে নেব না। কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিক সময় খুলবে এবং সঠিক সময়ে নাগরিকদের যা সার্ভিসগুলো দেওয়া সেটা দেবে। সেটা হেলথ হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে। সমস্ত লাইন ডিপার্টমেন্টকে আমি এটা অনুরোধ করবো, আমি যতদিন এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছি পরিষেবা ব্যাহত দেব। কয়টা বলেন? 10:30। আপনি 10:30 ঢুকছেন? আমি আগে এসেছি, আমি বলছি তুমি বাথরুমে গিয়েছিলাম, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আমি বাথরুমে গিয়েছিলাম। আমরা কিন্তু আপনি যেটা বলছেন সেই টাইমে কিন্তু আমরাও এসেছিলাম, বাইরে তখন দেখলাম কেউ ছিল না। আপনি কোন বাইরে ছিলেন? আমি তো বলছি এই অঞ্চলে ঢোকার কি আর অন্য আলাদা রাস্তা আছে নাকি? পেছন দিক দিয়ে আছে। পিছন দিক দিয়ে ঢুকছিলেন? তো আপনি পিছন দিক দিয়ে কেন আসবেন? আমি পেছন দিক দিয়ে আসিনি, আমি বলছি যে আমি বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা, ভিডিও সাহেব কি বললো এখন? আপনারা তো শুনলেন। আপনি কোন কি দায়িত্বে রয়েছেন এখানে? না না, আরে আপনারা ফোন করবেন কেন? জলপাইগুড়ি ডিপিএসসিতে মোট ৯১ জন সফল চাকরি প্রার্থী কাউন্সেলিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগপত্র পেতে চলেছেন।
সূত্রের খবর, প্রাথমিকের সফল প্রার্থীদের মধ্যে নিজ জেলায় যারা পোস্টিং পাননি তাদের নিয়ে রাজ্য স্তরে কাউন্সেলিং হয়। তারই মধ্যে যারা জলপাইগুড়ি জেলা বেছে নিয়েছিলেন তাদেরকেই কাউন্সেলিংয়ের মাধ্যমে মঙ্গলবার নিয়োগপত্র তুলে দেওয়া হলো। যে 91 জন এদিন নিয়োগপত্র পেতে চলেছেন প্রত্যেকেই বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন। জলপাইগুড়ি জেলার কিছুই তাঁরা চেনেন না, তাই নতুন নিয়োগপ্রাপ্ত এই শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্যাম্প করে সহযোগিতা করে চলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা এ বিষয়ে কি অভিযোগ করলেন শোনা যাক। এটা হচ্ছে যে এর আগে একদিন কাউন্সিলিং হলো 139 জনের, আজকে আবার 91 জনের কাউন্সিলিং হচ্ছে। এটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কাউন্সিলিং। 14 সাল থেকে যারা ডিপ্রাইভ হয়েছিল বিভিন্ন কোর্টের লড়াই আন্দোলনের পরে তারা সুপ্রিম কোর্টের রায়ে তাদের রিক্রুটমেন্ট আজকে হচ্ছে। এবং মূলত আজকে যারা রিক্রুটমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকেই ক্যান্ডিডেটরা এসছে। এদের দুর্ভাগ্য যে নিজের জেলায় সিট আসন থাকা সত্ত্বেও এদেরকে একটা দূরবর্তী ইন্টেরিয়ার জেলাতে ঠেলে দেওয়া হয়েছে। এগুলো একটা নতুন চক্রান্ত, যে প্রথমে চাকরি না দেওয়া, ডিপ্রাইভ করা, আর পরবর্তীকালে চাকরি ডিপ্রাইভ করার পরে এখন দূরবর্তী জেলায় পোস্টিং দিয়ে এদের আবার নতুন করে ডিপ্রাইভ করা হচ্ছে যে চাকরি দিচ্ছি কিন্তু কষ্ট করো। অকারণে এখানে বীরভূম থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, পূর্ব বর্ধমান থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে। ওই জেলাগুলোতে দিয়ে যাওয়া যেত, কোনো অসুবিধা ছিল না, সেখানে না দিয়ে এখানে পাঠানো হয়েছে। কষ্ট হচ্ছে চাকরি, তবে বহু লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ওনারা চাকরি পেয়েছেন এবং হচ্ছে যে আমরা আমাদের জেলাতে স্বাগত জানাচ্ছি। এবং আমরা চেষ্টা করব যে সব ধরনের আমাদের জেলাতে দূরবর্তী সার্কেলগুলোতে, মূলত মালবাজার, মেটেলি, মাল সাউথ, ধূপগুড়ি ওয়েস্ট, ধূপগুড়ি 3 এবং ধূপগুড়ি 4 এদের দিয়েছে পোস্টিং। ওখানে যাতে তারা সুস্থভাবে স্কুল করতে পারেন, ভালোভাবে স্কুল করতে পারেন, তার জন্য আমরা সাহায্য সহযোগিতা করছি সংগঠনগতভাবে। এবিপিটির পক্ষ থেকে লোকেশন বলে দিচ্ছি এবং এখানে চাকরি পাওয়ার পর ওখানে যা সহযোগিতা করার, থাকার ব্যবস্থা, বাড়ি ভাড়া এগুলো দেখে দেওয়া, স্কুলে জয়েনিং থেকে সমস্ত বিষয় যতটা সহযোগিতা করা যায় আমরা করব। কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে যে নিজের জেলায় চাকরি দেওয়া, এত দূরবর্তী জেলায় দেওয়ার প্রয়োজন নেই, সব জেলাতেই ভ্যাকেন্সি আছে। এই ধরনের এগুলো এক ধরনের চক্রান্ত, এগুলো যে আজকে এখানে দিলাম পোস্টিং, দুদিন পরে যাতে আবার নতুন করে এদেরকে ব্ল্যাকমেইল করে আবার পয়সা নিয়ে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করানো যায়, এই ধরনের চক্রান্ত চলছে গোটা রাজ্যে। যা চলছে শিক্ষা দপ্তর দুর্নীতির আতুরঘর, সেখানে এটাও একটা নতুন চক্রান্ত। যদিও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি স্বপন বসাক এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। দেখুন, আজকে জলপাইগুড়ি জেলাতে মোট 91 জনের কাউন্সেলিং হচ্ছে। 91 জনকে কাউন্সেলিং করে তারা স্কুল চুজ করবে, তাদের হাতে আজকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মূলত এই 91 জন প্রত্যেকেই হচ্ছে জলপাইগুড়ির বাইরের যে সমস্ত জেলা, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা এসছেন। নিজ জেলাতে যারা পোস্টিং পাননি তাদের স্টেট কাউন্সেলিং হয় এবং স্টেট কাউন্সিলিংয়ে যারা জলপাইগুড়ি জেলাকে পছন্দের মধ্যে রেখেছিলেন তাদেরকেই আজকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে। কাউন্সিলিং করে তারা, বামপন্থীরা বলছেন যে জেলার না করে বাইরের জেলায়ও দূর দূরান্ত থেকে তাদের এখানে চাকরি দেওয়া হয়েছে, একটা অসুবিধার মধ্যে পড়তে হয় অন্য জেলার থেকে এই জেলায় চাকরি পাওয়া। অসুবিধা তো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু সেটা তো কিছু করার নেই, তারা নিজেরাই তো চুজ করেছে জলপাইগুড়ি জেলাকে। তো যার ফলে তারা জলপাইগুড়ি জেলায় তারা এসছেন এবং এসে জলপাইগুড়ি জেলার যে সমস্ত স্কুল রয়েছে, টোটাল জলপাইগুড়ি জেলাতে 6টি সার্কেলের টোটাল 100টি ভ্যাকান্সি 91 জন যারা চাকরি আছে, সফল চাকরিপ্রার্থী, তাদের কাউন্সেলিং হচ্ছে। তাদের মধ্যে 100টা স্কুলের মধ্যে তারা স্কুল চুজ করবেন, তারপরে আজকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। 2024-2025 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার 701 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি বলেন, গ্রিন ও ক্লিন জলপাইগুড়ি গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে জলপাইগুড়ি পুরসভা। এই লক্ষ্যে ইতিমধ্যেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে। গ্রিন সিটি করার লক্ষ্যে বনসৃজনের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের বাজেটে ওয়াটার এটিএম শবদেহ সংরক্ষণ করতে P7 এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে 2024-25 আজকে পূর্ণাঙ্গ বাজেট
পেশ করা হলো। আমাদের এনসিআইসি মিটিংয়ের পর আজকে আমাদের বাজেট যে বিওসি সেখানে আমরা এই অনুমোদনের জন্য পেশ করা হয় এবং সকলের সর্বসম্মতিক্রমে এবং সকলের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এবং উন্নত পরিষেবার লক্ষ্যে আমাদের এই বাজেট তারা পূর্ণ সমর্থন জানায় এবং 2024-25-এর আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। কত বাজেট? আমাদের 701 কোটি টাকার বাজেট আজকে জলপাইগুড়ি পুরসভা বাজেটে পেশ করবে। কি কি রয়েছে বাজেটে? দেখুন, মূল যেটা আমাদের ভিশন সেটা হলো আমাদের গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি আমরা দেখতে চাই এবং সেটার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে সলিড ওয়েস্ট প্রকল্পকে নিয়ে আমরা বজ্র দূরীকরণ শহর থেকে সেটার উপর আমরা যেরকম জোর দিয়েছি তেমনি গ্রিন জলপাইগুড়ি গড়বার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি এবং আমাদের বনবাটিকা যে আমাদের কর্মসূচি রয়েছে সেটাও আমাদের নগরবাটিকা বনসৃজন সেটাকেও আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। আমাদের বাজেটের মূল লক্ষ্য হলো গ্রিন এবং ক্লিন জলপাইগুড়ি এবং তারপরেও আরও কিছু কিছু আমাদের রয়েছে। আমাদের নতুন যেমন আমাদের এটিএম ওয়াটার আমরা রাখছি শহরের উপরে, ঠিক তেমনিভাবে আমরা P7 যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইরে যারা বসবাস করেন এখন তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, তাদের হঠাৎ মৃত্যু হলে তাদের প্রিজার্ভ করে রাখা সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, সেরকম আমরা একটা P7-এর যেমন ব্যবস্থা রেখেছি। ঠিক তেমনি আরও বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং আমাদের যেগুলো ছিল আমরা রেখেছিলাম সেগুলোকে এগিয়ে নিয়ে যাব আরও। আমাদের হাউস ফর অল থেকে শুরু করে পানীয় জল, একটা উন্নত নাগরিক পরিষেবা দেবার লক্ষ্যে যা যা প্রয়োজন, আলো, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা এবং স্বনির্ভর করবার লক্ষ্যে আমাদের NULM, NUHM স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলোকে আমরা রেনোভেশনের দিকে জোর দিয়েছি। বিভিন্ন ওয়ার্ডে আমরা কমিউনিটি হল করবার আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়েছি এবং আমাদের আপনারা জানেন যে বর্ষায় একটা জলমগ্ন যে হয় তার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন আমাদের শেল্টার হোমগুলো রয়েছে সেগুলোর দিকেও আমরা নজর দিয়েছি। মূলত আমাদের লক্ষ্য যে মানুষকে পরিষেবা দিতে হবে এবং সেটা একদম দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থাকাই আমাদের সরকারের মূল ভিশন এবং সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে গেছি এবং জলপাইগুড়ি মানুষের পাশে সর্বদা থাকবে সেই বাজেটই আমাদের বাজেটে পরিলক্ষিত হয়েছে। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই মানুষের পরিষেবা দেবার লক্ষ্যে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আশা কর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে সব বকেয়া প্রদান, অতিরিক্ত কাজ এবং হয়রানি বন্ধ করা, সরকারিভাবে ঘোষিত সমস্ত প্রাপ্য প্রদান সহ বিভিন্ন দাবিতে পথে নামল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে CMOH দপ্তরে উপস্থিত হলেন নেতৃত্ব সহ আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা কমিটির পক্ষে বাণী বোস বলেন, আশা কর্মীদের অবিলম্বে ভাতা বৃদ্ধি, কাজের সুবিধার জন্য স্মার্টফোন প্রদান, আশা কর্মীদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি প্রদান সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে 1 মার্চ থেকে রাজ্যব্যাপী আশা কর্মীদের কর্মবিরতি চলছে। তিনি আরো বলেন, 5 মার্চ উপরিউক্ত দাবিতে কলকাতার স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের আশা কর্মীরাও এদিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে দাবি আদায়ের কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাণী বোস। অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যদি সমস্যার সমাধান না হয়, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়। নিয়ে দাঁড়িয়েছি, রাস্তায় নেমেছি এই যে আজকে আমাদের কর্মবিরতির 5 দিন হলো। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ রাজ্য, জেলা এবং দিল্লি অবধি আমরা প্রচুরবার ডেপুটেশন দিয়েছি। প্রত্যেকবারই ডেপুটেশনের সময় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের আগামী বাজেটে একটা কিছু করা হবে, কিন্তু এই আমাদের যে আজকের ধর্মঘট 1 মার্চের থেকে হওয়ার আগে আমরা এটা নভেম্বরে করতে চেয়েছিলাম। 6 অক্টোবর আমরা কলকাতায় একটা জমায়েত করি এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দিই।
তিনি তখন আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এই মুহূর্তে আপনারা কর্মবিরতিতে আসবেন না, কারণ হচ্ছে আগামী বাজেটে আপনাদের জন্য একটা কোনো কিছু করা হবে। এরপরে আমরা 11ই ডিসেম্বর দিল্লিতে যাই। দিল্লিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা একটা যন্তর মন্তরে আমরা একটা ডেপুটেশন দিই। সেখান থেকেও ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কর্মবিরতির প্রয়োজন নেই, আমরা আগামী বাজেটে আপনাদের জন্য একটা কিছু ভাবছি এবং আমরা করব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য সরকারের বাজেট পেশ হয়ে গেল, আমাদের জন্য কোনো কিছু নেই, এবং কেন্দ্রীয় সরকারেরও বাজেট পেশ হয়ে গেল, সেখানেও আমাদের জন্য কিছু নেই। আশা দিদিদের একটা আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করে দিল। তাহলে এই যে বারবার প্রতিশ্রুতি আমাদের জন্য কিছু করবে, আমাদের জন্য ভাবছে, আমাদের বাজেটে দেবে, এই যে আজকে দীর্ঘ বঞ্চনায় আমরা পড়েছি, এই দীর্ঘ বঞ্চনা এবং তারা যে আমাদের সাথে এত মিথ্যাচার করে গেল, তা এবার আমাদের সহ্যের বাঁধন ভেঙে গেছে, আমাদের পিঠে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই আমরা আজকে আমাদের অধিকার দাবি আদায় করার লড়াইতে আমরা নেমেছি। আগামী দিন এই কর্মবিরতি আমাদের চলবে। দাবি কি মূলত আপনাদের কি কারণে? দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, তারপরে হচ্ছে আমাদের এন্ড্রয়েড মোবাইল দেওয়ার কথা ছিল, অদ্যাবধি আমাদের সেই এন্ড্রয়েড মোবাইল আমাদের দেয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতাতে বলে দিয়েছে আশাদের মোবাইল দিয়ে দিয়েছি, কিন্তু সত্যি আমরা আজ অব্দি আমরা মোবাইল পাইনি, কিন্তু মোবাইল দেয়নি। তারপরে হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে চেয়েছিল, তা আমাদের করেনি। আমাদের স্থায়ীকরণের কথা আমাদের সেটা করেনি। আমাদের ভাগে ভাগে ইনসেন্টিভে টাকা দেওয়ার কথা দিচ্ছে, এটা আমাদের বন্ধ করতে বলেছিলাম, ওনারা বলছে আমাদের শুরু করে দিয়েছি, কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে দেখছি যে আমাদের সেই ভাগে ভাগে এখনো টাকা দেওয়া হচ্ছে। অতএব এই ইনসেন্টিভের টাকাকে আমরা বয়কট করতে চাই। আমাদের বেতন বৃদ্ধি করা হোক, আমরা ভাতাতে না, আমরা ফিক্সড বেতন চাই। আর আমাদের নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গাতে বিভিন্ন জায়গায় কাজ করানো হচ্ছে, মেলা খেলা সব কিছুতে আমাদের যে কাজ করা হচ্ছে, তার জন্য আমাদের উপযুক্ত কোনো পারিশ্রমিক দিচ্ছে না। আজকে কোন কোন দপ্তরে স্মারকলিপি দিচ্ছেন? আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্য এটাই, আমাদের পরশুদিন গত 3 তারিখে স্বাস্থ্য ভবন থেকে আমাদের যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুনকে বলেছিলেন যে আজকে 5 তারিখ বেলা 12টার সময় আমরা যাতে স্বাস্থ্য ভবনে যাই, তিনি আমাদের দাবি দাবা নিয়ে শর্তে বসবেন এবং কিছু ঘোষণা করবেন। সেই উপলক্ষে আমরা উত্তরবঙ্গ থেকে আমাদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা দক্ষিণবঙ্গের সমস্ত মেয়েরা আজকে স্বাস্থ্য ভবনে ধর্ণা দিয়েছে। যেহেতু উত্তরবঙ্গের মেয়েদের সম্ভব না, তাই উত্তরবঙ্গের মেয়েরা সমস্ত জেলাতেই আজকে বসে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে এলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে দেখা গেল জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এদিন স্পিকার যখন শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যান, সেই সময় জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে ওম বিড়লাকে স্বাগত জানালেন বাপি গোস্বামী। ভারতবর্ষের লোকসভার সম্মানীয় স্পিকার ওম বিড়লা জি, তিনি তার একজন ব্যক্তিগত সফরে তিনি কুচবিহার গেলেন। আমাদের কাছে মেসেজ আছে, তাই তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করলাম। অবশ্যই জানবো না, আমার এই নিয়ে ওনার সাথে 3 বার দেখা হলো। তাই উনি লোকসভার একজন সম্মানীয় পদে আছেন, ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানের তিনি স্পিকার, তাকে তো আমন্ত্রণ জানাতেই হবে আমাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে জলপাইগুড়িতে দেওয়াল লিখন সহ একাধিক কর্মসূচির উদ্যোগ নিল শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা। মঙ্গলবার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি মডার্ন ক্লাবের সংলগ্ন এলাকায় এক কর্মসূচির মধ্যে দিয়ে জনসভার প্রচারে নামল তৃণমূল।
রাজ্য সরকার রাজ্যের 11,36,000 গরিব মানুষের আবাস যোজনার ঘর 59 লক্ষ বাসিন্দার জব কার্ডের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে দীপঙ্কর ঝা বলেন, এদিকে রাজ্যে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে জনসভার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি মাননীয় শ্রী সন্দীপ ছেত্রী মহাশয়ের নির্দেশে আমাদের জলপাইগুড়ির এই শহরে বিভিন্ন জায়গায় যেরকম ওয়াল লিখন হচ্ছে, আমরা এই ওয়াল লিখন আজকে করছি এই জায়গায়। এবং আপনারা ভালো মতন জানেন, গত 29শে ফেব্রুয়ারি উনি জলপাইগুড়ি জেলা তৃণমূল জেলা কার্যালয়ে সমস্ত ব্লকের বিভিন্ন নেতৃত্বদের নিয়ে এবং ব্লকের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের নিয়ে জেলার নেতৃত্বদের নিয়ে উনি একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং ব্রিগেড সমাবেশকে সাফল্য করবার জন্য। সেদিনকাই উনি ওয়াল লিখনের উদ্বোধন করে দিয়ে গেছিলেন। 29শে ফেব্রুয়ারি 8 নম্বর ওয়ার্ডে ওয়াল লিখন করেছেন এবং সেদিন থেকে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে পোস্টার লাগানো এবং ফ্লেক্স লাগানো এবং দেওয়াল লিখন চলছে এবং এই প্রচারটা এমন জায়গায় হাইপ পাবে যেটার থেকে আপনার জলপাইগুড়ি বিভিন্ন ব্লক থেকে 12 থেকে 14,000-এর উপরে লোক বিভিন্ন ব্লক থেকে যাবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রোগে ভুগে বদলে গিয়েছিল শরীর। সময় মতো চিকিৎসা না হওয়ায় অঙ্গ বিকৃতির শিকার হয়েছিলেন অনেকেই। হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। কুষ্ঠরোগে আক্রান্ত জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই 3 জেলার 28 জন রোগীকে চিহ্নিত করে তাদের স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 দিনের শিবিরে মঙ্গলবার প্রথম দিন 18 জন রোগীর রিকনস্ট্রাকটিভ সার্জারি করলেন আরজিকর মেডিকেল কলেজ থেকে আসা 8 জনের মেডিকেল টিম। নেতৃত্বে ছিলেন চিকিৎসক ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্যর কথায়, রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে পুনর্গঠন। এই সার্জারির মাধ্যমে রোগীরা সাধারণ স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন কর্মক্ষমতা। 2005 সাল থেকে রাজ্যের 4টি জেলায় সার্জিক্যাল শিবির করে কুষ্ঠ রোগীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ করছেন তারা। আমাদের যে কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতির অপারেশন শিবির, কতজনের মতো? এটা হচ্ছে 28 জনের, যে আমাদের 28 জনকে অপারেশন করা হবে। কটা মানে এটাতে করলে কি সুবিধা হবে? এইটা হচ্ছে যে আমরা জানি যে কুষ্ঠ একটা অসুখ, যে অসুখে যদি ট্রিটমেন্ট না পায় তাহলে 25% লোক আমাদের অঙ্গ বিকৃতি নিয়ে আসে। এবং কুষ্ঠ এমনই একটা অসুখ যে অসুখে ব্যথা বা বেদনা থাকে না এবং এটা না মানে হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায়, যার ফলে যে এই অসুখে শুধুমাত্র একটা দাগ থাকে। যে দাগের ব্যথা বেদনা না থাকে সেই দাগে কখনো কিন্তু কেউ বদার করে না যে আমার একটা অসুখ হয়েছে। যখন সেই দাগ আস্তে আস্তে, কারণ এটা আমার চামড়ায় যেমন দাগ থাকে তেমনি এটা হচ্ছে পেরিফেরাল নার্ভ অ্যাফেকশন হয় এবং যার ফলে নার্ভের যখন অ্যাফেকশন থেকে আমাদের নার্ভ ড্যামেজ ডিস্ট্রাকশন হয় তখন কিন্তু আমাদের হাত, পায়ে এবং চোখে তার পরিস্ফুটিত হয়, মানে ডিফর্মিটি তৈরি হয়, অর্থাৎ ক্ল ফিঙ্গার, ক্ল টোজ এবং ল্যাগ অফ থালমাস, চোখে যেমন পাতা পড়ে যায়, তুলতে পারে না ওপরের পাতা। তো এই যে অঙ্গ বিকৃতিগুলো হয়, যে হাত যদি ক্ল ফিঙ্গার হয়ে যায়, হাত যদি ডিফর্ম হয়ে যায় আঙুলগুলো, তাহলে সে তো খেতে পারবে না যে হাত দিয়ে তুলে। তাহলে তার যে এইটাকে যদি আমরা ঠিক করতে যাই, যে ঠিক করার যে অপারেশনটার নাম হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। এবং সেই সার্জারি করলে আমাদের হাতে একটা চামচ নিয়ে কিন্তু সে খেতে পারবে, অর্থাৎ সে কিন্তু তার নিজের কাজকর্ম কিছুটা হলেও করতে পারবে। কারণ একটা লোক যদি না করতে পারে, খেতে না পারে, তাহলে অন্য তাকে খাইয়ে দিতে হয়। তার মানে আমাকে সবসময় একজন অ্যাসিস্ট্যান্সের প্রয়োজনীয়তা থাকে এবং এই অপারেশনের ফলে কিন্তু সে নিজের কাজ নিজে সে মোটামুটি করতে পারে। রিকনস্ট্রাকটিভ সার্জারি এটা আসলে কি এবং এটা কেন করা হয়? আচ্ছা, রিকনস্ট্রাকটিভ সার্জারির বাংলা অর্থ করলে দাঁড়ায় পুনর্গঠন। শরীরের যে অংশগুলি আমাদের যে কোনো রোগের কারণে বা দুর্ঘটনাজনিত কারণে বিকৃত হয়ে যায় এবং কাজ করার জন্য অনুপযুক্ত হয়ে যায়, সেই অঙ্গগুলির আবার ফাংশনাল অর্থাৎ কিনা কর্মক্ষমতা ফিরিয়ে আনা এবং অ্যাস্থেটিক মানে দেখতে আবার ভালো হওয়া, এই দুটো কারণে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি করি।
এই কুষ্ঠ রোগাক্রান্ত রোগীদের হাত এবং চোখ, পা এগুলি বিভিন্ন কারণে অঙ্গ বিকৃতি হয় এবং তারা সমাজের চোখে তারা হেয় প্রতিপন্ন হয়। তার কারণ হচ্ছে তারা যেমন নিজেদের কাজ নিজেরা করতে পারে না, সেরকম তাদের শরীরের এমন কিছু অঙ্গ বিকৃতি আসে যার জন্য আশেপাশের লোক তাদেরকে ভয় পায়। তো সেই অংশগুলির পুনর্গঠন করাই আমাদের এই সার্জিক্যাল ক্যাম্পের উদ্দেশ্য। এটা আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 2005 সাল থেকে শুরু হয়েছে এই সার্জিক্যাল ক্যাম্প, অর্থাৎ কিনা জেলার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা সার্জিক্যাল ক্যাম্প করে করে 2 দিন 3 দিন বা 4 দিন করে থেকে একসাথে 25, 30 বা 35, 40 জন পেশেন্টের আমরা সার্জারি করি বছরের একটা নির্দিষ্ট সময়। এবং সেই পেশেন্টদের প্রি অপারেটিভ স্ক্রিনিং এবং অপারেশনের পরে পোস্ট অপারেটিভ কেয়ার সমস্তই আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেই এটা হয়। এবং এই প্রোগ্রামটি 2005 সাল থেকে চলছে নিরবিচ্ছিন্নভাবে। এবং এর পেছনে আমাদের স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক আছেন কুষ্ঠ ডিপার্টমেন্টের, লেপ্রোসি ডিপার্টমেন্টের, যেমন ডক্টর প্রামাণিক আমাদের এখানে এসছেন, উনি স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার এই জিনিসগুলি রিকনস্ট্রাকটিভ সার্জারির। এই প্রোগ্রামটি চলছে এবং 2005 সাল থেকে এখনো অবধি নিরবিচ্ছিন্নভাবে চলছে। অ্যান্ড এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের সারা দেশে একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গেই এই মডেলে হয়, মানে দিস ইজ ভেরি মাচ ইউনিক। এটা আর.জি. কর মেডিকেল কলেজ কলকাতা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আমরা এসছি এবং এছাড়াও কলকাতা মেডিকেল কলেজও কয়েক বছর ধরে করছে। আমরা করছি 2005 সাল থেকে, মানে আজকে প্রায় অনেক দিন হয়ে গেল এবং এখনো পর্যন্ত আমাদের সোফার আওয়ার প্রোগ্রাম ইজ ভেরি মাচ সাকসেসফুল। কোথাও কোনো চিকিৎসা বিভ্রাট বা এরকম কিছু হয়নি, এখনো পেশেন্টরাও খুব খুশি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। চাষিদের জন্য সুখবর, এবারে সুপারি নারকেল বাগানের মাঝেই কোকো চাষ করলে দ্বিগুণ লাভ নিশ্চিত। কৃষক বন্ধুদের জন্য রইল অতিরিক্ত লাভের নয়া দিশা। উত্তরবঙ্গে এমন মনোরম পরিবেশে কোকো চাষের জন্য অত্যন্ত উপযুক্ত হবে। এমনিতেও কোকো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ভারতবর্ষে যে পরিমাণ কোকো চাষ হয়, কোকোর চাহিদা তার থেকে অনেক গুণ বেশি। ফসলটি মূলত দক্ষিণ ভারতের হলেও জলপাইগুড়িতে তথা উত্তরবঙ্গে কোকো চাষ করলে লাভবান হতে পারবেন কৃষকরা। বিশেষভাবে এই নিদান দিচ্ছেন উত্তরবঙ্গের কৃষি বিজ্ঞানীরা। জলপাইগুড়ি জেলার মোহিতনগরে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় কৃষি খামার এবং গবেষণা কেন্দ্র। সেখানকার ইনচার্জ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার সিট কোকোর চাষ নিয়ে এমনটাই জানাচ্ছেন। সাধারণত অল্প ছায়াযুক্ত আবহাওয়াতে কোকো চাষ ভালো হয়। উত্তরবঙ্গে নারকেল এবং সুপারি বাগান রয়েছে প্রচুর। সেই সমস্ত বাগানে অল্প ছায়াযুক্ত আবহাওয়া কোকো চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত। পরীক্ষামূলকভাবে জলপাইগুড়ির হর্টিকালচার রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফার্মে চলছে চাষ। তাতে খুব ভালো ফল মিলছে। জমিতে গিয়ে দেখা গেল ইতিমধ্যেই খুব ভালো কোকো চাষ হয়েছে সেখানে। কোকো চাষ করতে কলমের চারা লাগানো হলে 2 বছর পর থেকে বীজের চারা লাগানো হয়। 3 বছর থেকে ফুল এবং ফল আসতে শুরু করে। মূলত অর্থনৈতিক লাভ পেতে হলে প্রায় 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। তারপর প্রত্যেকটি গাছ থেকে প্রায় 60 থেকে 70টি ফল পাওয়া যেতে পারে। মোট 2 কেজি থেকে 4 কেজি কোকো মিলতে পারে। বাজারে যার মূল্য 150 থেকে 200 টাকা প্রতি কেজি। এইভাবে নারকেল সুপারি বাগানের মাঝেই অতিরিক্ত খাটনি না খেটে কোকো চাষ করে চাষিরা অতিরিক্ত লাভ করতে পারবেন। 1 বিঘা সুপারি বাগানে কম বেশি প্রায় 180টি সুপারি গাছ থাকে। সেই বাগানে প্রায় 90টি কোকো গাছ লাগানো যেতে পারে। ফলে একই জমিতে কোকো চাষ করে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারবেন বলেই আশা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অর্থকরী ফসল এবং এটা ভারতবর্ষে যা কোকো উৎপাদন হয় তার থেকে অনেকটা চাহিদা অনেকটা বেশি। সুতরাং এই ফসল চাষ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও এই ফসলটি হচ্ছে গিয়ে মানে দক্ষিণ ভারতীয় ফসল, কিন্তু আমাদের এই ক্লাইমেটিক কন্ডিশনেও আমরা ট্রাই করছি যে এই ফসলটাকে এখানে চাষ করা যেতে পারে কি পারে না। এর মূল কারণ যেটা রয়েছে, কারণ কোকো এমন একটা ফসল যেটা অল্প ছায়াযুক্ত জায়গাতে ভালো রকমভাবে ফলন দেয় এবং সাধারণত সুপারি বাগান অথবা নারকেল বাগান অথবা কম ঘনত্বের যে সমস্ত জঙ্গল রয়েছে সেই সমস্ত জায়গাতে এই ধরনের ফসলের চাষ হয়ে থাকে। আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে প্রচুর পরিমাণে সুপারি বাগান রয়েছে। সেই সুপারি বাগানের যা অন্তর্বর্তী ফসল হিসাবে যদি আমরা এটাকে চাষ করতে পারি তাহলে এখান থেকে অনেকটা হচ্ছে ইনকাম আসার সম্ভাবনা রয়েছে।
কতদিন লাগে এই ফল আসতে, বা চাষিরা যদি চাষ করতে চায় কিভাবে চাষ করবে? চাষিরা চাষ করতে পারেন এটা, কারণ কি আমরা বলছি যে সুপারি বাগানের মধ্যে এটাকে ভালোভাবে চাষ করা যেতে পারে, অথবা যেগুলো কম ঘনত্বের জঙ্গল রয়েছে সেখানে চাষ করা যেতে পারে। তবে একটা সমস্যা, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রপস এটা, এবং এটা লার্জ স্কেল কাল্টিভেশন দরকার, এবং যদি কৃষকরা যদি সংঘবদ্ধ হয়ে যদি একসঙ্গে যদি অনেকটা এরিয়া জুড়ে যদি এই ফসলটা চাষ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে যে উৎপাদন হবে সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানে কোম্পানি অথবা যে ম্যাঙ্গালোরে যে মানে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে ক্যাম্পকো, তারা কিন্তু এটাকে প্রকিউর করতে পারে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অফিসের কাজকর্ম দেখতে আচমকাই হাজির রাজগঞ্জের বিডিও। সময় মতো কেন অফিসে উপস্থিত নেই কর্মীরা, দিলেন ধমক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে জলপাইগুড়িতে দেওয়াল লিখন সহ একাধিক কর্মসূচির উদ্যোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।